তো আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের এমসিকিউ সলভিং ক্লাস বলতে আমরা আসলে আজকে কি বোঝাচ্ছি? আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস হচ্ছে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আমাদের মেডিকেল প্লাস ভার্সিটিতে আসা বিভিন্ন এমসিকিউ, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস, আজকের আয়োজন। ঠিক আছে, তো ঐশ্বর্যও চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তো চলো দেখি আমাদের আজকের ক্লাসে প্রথম এমসিকিউতে আমাদের কি বলেছে, চলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 200তম এমসিকিউ, এটাতে আমাদেরকে বলেছে পৃথিবী থেকে 2600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এর বেগ ঘন্টায় কত হবে? এর বেগ বের করতে বলছে, একটা কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে বলছে, তাই না? তো কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র আশা করি তোমরা সবাই জানো, তাই না? কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি। এটা কুয়েটে আসছে, কুয়েটে 2019-20 সেশনে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কুয়েটে আসছে। তাহলে দেখো এর বেগ কত, এর বেগ ঘন্টায় কত। তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র কি ভাইয়া? ভি ইকুয়াল টু রুট ওভার, একটা আছে জিএম বাই আর প্লাস এইচ, আরেকটা হচ্ছে আমাদের এটা রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তো আরেকটা সূত্র হচ্ছে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি। এই দুইটা সূত্র দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে পারি। তো ভাই এখানে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই এখানে যেহেতু আমাদের দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে, 2600 কিলোমিটার উচ্চতায় মানে এইচ দেওয়া আছে, তারপর পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, পৃথিবীর ভর বড় হাতের এম ক্যাপিটাল এম দেওয়া আছে, আর এই যে জি এর মান 6.67 × 10⁻11 দেওয়া আছে। তার মানে এটা অবশ্যই আমরা এই সূত্র দিয়ে করব, কারণ আমাদের পর্যায়কাল দেওয়া নেই। যেহেতু পর্যায়কাল দেওয়া নেই সেহেতু আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথ করতে পারবো না। তো বাকি অংশটা তো তোমরা সবাই পারো। তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও কিন্তু আমাদের এই ধরনের সহজ এমসিকিউ এসে থাকে। তাহলে আমরা এখান থেকে ম্যাথটা করে ফেলতে পারবো। তো এটা আমাদের রিটেন টেস্টে আসছিল, রিটেন পরীক্ষা আসছিল সেখানে। তো এটা হচ্ছে 6.67 × 10⁻11 ইন্টু এম হচ্ছে 6 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই আর হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে 6.4 × 10⁻6 মিটার প্লাস 2600 কিলোমিটার, এটাকে আমরা লিখতে পারি 2.6 × 10⁻6 মিটার। ঠিক আছে, যেহেতু 6400 কে 6.4 × 10⁻6 লিখেছি, 2600 কে আমরা 2.6 × 10⁻6 লিখতে পারি। তো এটার আনসার কত আসবে চলো দেখি। এটার আনসার আসবে আমাদের রুট ওভার 6.67 × 10⁻11 into 6 × 10⁻24 divided by 6.4 × 10⁻6 plus 2.6 × 10⁻6। হিসাব করলে এটা আসবে 6668.33 মিটার পার সেকেন্ড। তো এটাকে তুমি যে কিলোমিটারে নিতে চাও জাস্ট সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিবে। তো 1000 দিয়ে ভাগ করে এটা আসবে 6.668 বা এটাকে তুমি 6.67 বলতে পারো। ওকে, তাহলে আমরা 6.67 লিখি, 6.67 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে উক্ত আমাদের যে কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহের বেগ আমরা পেয়ে গেলাম আমাদের এটা। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের বেগ আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, আচ্ছা তো আমাদেরকে আচ্ছা আরেকটা জিনিস বলছে, একটু খেয়াল করো, এখানে ঘন্টায় কত বলছে। ভাই ঘন্টায় বললে কিন্তু অঙ্কটা হয় না, এটা সেকেন্ডে আসছে, তাই না? সেকেন্ডে এত, তাহলে ঘন্টায় কত আসবে তোমরা বলো তো। দেখো 1 সেকেন্ডে যদি এত কিলোমিটার হয়, 1 ঘন্টায় কত হবে? এটাকে 3600 দিয়ে গুণ দিতে হবে। তার মানে 6.67 × 3600 দিয়ে যখন আমরা জিনিসটাকে গুণ দিব তখন এটা চলে আসবে কিলোমিটার পার আওয়ার। কারণ প্রতি সেকেন্ডে যদি এত কিলোমিটার হয়, প্রতি ঘন্টায় কত আমাকে বের করতে বলছে, প্রতি ঘন্টায় কত। ওই যে ইঞ্জিনিয়ারিং আমরা সবসময় সেকেন্ডে করে অভ্যাস, বাট দেখো প্রশ্নের মধ্যে ঘন্টায় লিখে দিছে। তো আমরা এটা বসিয়ে যদি আনসার দিয়ে দেই তাহলে কিন্তু হবে না। তাহলে এটা কত আসবে? 6.67 × 3600, 24012 বা 24000 যদি কারো যদি আনসার এসে থাকে সেও রাইট। ঠিক আছে, 24000 কিলোমিটার পার আওয়ার আসবে। ওকে, তারপরে দেখি আমরা পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্ন আমাদের বুয়েটে আসছে, 2017-18 সেশনে আসছে। তো চলো দেখি। 80 কেজি ভরের 80 কেজি ওজনে আসলে এটা ভর একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে, কত উচ্চতায়, হ্যাঁ এইচ বের করতে বলছে। এইচ ইকুয়াল টু হোয়াট, কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে। 24 ঘন্টায় 2 বার মানে কি? একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে মানে কি? সে 24 ঘন্টায় 2 চক্কর দিবে, 2 পাক। তাহলে তার পর্যায়কাল কত ভাইয়া? 24/2, 12 ঘন্টা। 24 ঘন্টায় একই স্থান সে পর্যবেক্ষণ করতে পারবে 2 বার।
এটার নামই বুয়েট, বুঝছো? পর্যায়কাল সরাসরি বলে নাই, বলছে 24 ঘন্টায় 2 বার পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে 24 ঘন্টায় যদি 2 বার যদি পর্যবেক্ষণ করতে পারে, তার মানে সে মনে করো এখান থেকে একবার পর্যবেক্ষণ করছে এই জায়গায়, আবার একবার পর্যবেক্ষণ করছে এই জায়গায়, তাহলে পর্যায়কাল কত ভাইয়া? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পর্যায়কাল কত? 12 ঘন্টা। তাহলে আমাকে বের করতে বলছে এখানে আমাদের এই বস্তুর ভরে কি কোনো দরকার আছে? সূত্রে কোনো দরকার নাই, কারণ কি আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে বস্তুর ভর এই ভ্যালুটা দেওয়া হয় হুদাই, একদম লিখে দিই, হ্যাঁ, হুদাই, কোনো কারণ ছাড়া হুদাই এই ভরটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের লাগবে কি? আমাদের সূত্র হচ্ছে h ইকুয়াল টু, তোমাদের মনে আছে কিনা মুখস্থ সূত্রটা, যে আমাদের h ইকুয়াল টু gmt স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এরকম একটা সূত্র আমরা পড়েছি না? পড়েছি, তাই না? কিভাবে আসছে এই সূত্রটা বলো তো? এটা টি এর সূত্র। টি সমান, এই সূত্রটা আসছে এখান থেকে, টি সমান 2 পাই রুট ওভার r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm। এটাকে ভেঙে চড়ে আমরা এটা পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা লেখার দরকার নেই, আমি সরাসরি সূত্রটা লিখে দিলাম। তাহলে এই সরাসরি সূত্র থেকে আমরা এখন h বের করতে পারবো কত উচ্চতায়। তাহলে চলো দেখি h কত। আমাদের জি কত? জি হচ্ছে আমাদের 6.67 into 10 to the power minus 11, 6.673 অথবা 6.67 লিখতে পারো। m কত? m হচ্ছে 6 into 10 to the power 21। এইটাই না, কিন্তু এটা কিন্তু টনে দেওয়া। 1 টন মানে কি? 1000 কেজি। এটা বুয়েট তো, এই জন্য একটু ম্যাথমেটিক্যাল একটু জিনিস ঝামেলা করবে। তাহলে টন থেকে যদি কেজিতে নাও, 10 কিউব দিয়ে গুণ দিতে হবে, তার মানে এটা আসবে 6 into 10 to the power 24 কেজি। তোমরা পরীক্ষায় এটা চোখে দেখবা না, তোমরা এখানে 21 বসাই দিয়ে আসবা, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? টন বলছে। তারপরে আসো ইনটু টি স্কয়ার। টি কত ভাইয়া? টি হচ্ছে 12 ঘন্টা। টি হচ্ছে 12 ঘন্টা, তাহলে 12 ইন্টু 3600 সেকেন্ড হোল স্কয়ার, তার উপরে কত? টু দি পাওয়ার 1/3, নিচে কত? 4 পাই স্কয়ার মাইনাস আর কত? আর হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে? চলো দেখি এটা হিসাব করলে কত আসে। এটা হিসাব করলে আমাদের আসবে 6.67 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24 into 12 into 3600 whole square divided by 4 pi square to the power 1/3 minus r এর মান কত? 6.4 into 10 to the power 6। এটার ভ্যালুটা অনেক বড় একটা ভ্যালু আসতেছে। এটার ভ্যালুটা আসবে আমাদের 6.4 into 10 to the power 6, তাই না? এটার ভ্যালু আসবে 24 ঘন্টায় 2 বার। আচ্ছা, এটা ভ্যালু আসবে 20.2457 আসে। তার মানে আমরা এটাকে 20.25 লিখতে পারি। 20.25 into 10 to the power 6 মিটার, এত উপরে, ঠিক আছে? এত উপরে থাকবে। ওকে, তো আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, ক্যালকুলেশন বাসায় আরো একবার নিজেরা যখন করবা তখন চেক করে নিবা, ঠিক আছে? তারপরে ম্যাথে চলে যাই, চলো দেখি তারপরে ম্যাথে কি বলেছে। কুয়েটে আসছে 2017-18 সালে। ভূপৃষ্ঠের কত গভীরে? তার মানে এইচ বের করতে বলছে, এইচ ডাউন। অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 1/4 হবে। এটা কোনো অঙ্ক? বলো তো, এটা কি অঙ্ক? এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে ছোট মানে বাচ্চা কাচ্চা অঙ্ক। তাহলে জি ডাউনের সূত্র, তাহলে জি ডাউন ডিভাইডেড বাই জি সমান 1 মাইনাস এইচ বাই আর। তো এখানে এই জি ডাউন বাই জি কত? 1/4। এই যে 1, এই যে চতুর্থাংশ, এটা হচ্ছে জি ডাউন বাই জি 1/4 ইকুয়াল টু কত? 1 মাইনাস এইচ বাই আর। 1 মাইনাস এইচ বাই আর। এমসিকিউ হলে আমরা এখান থেকে বলে দিতাম h ইকুয়াল টু 3r, মানে এখানে যা থাকবে তার থেকে 1 কম। তাহলে এটা সমান আমাদের কত আসবে? যেহেতু সিকিউর জন্য করতেছি, দেখো তাহলে এটা কত আসবে? h বাই আর এদিকে নিয়ে আসো, এখানে আগে থেকেই 1 আছে, এদিকে মাইনাস হয়ে যাবে 1/4। তো এটা সমান আমাদের কত আসবে? h বাই আর সমান হচ্ছে 4 যদি লসাগু করো তাহলে 3/4। ওকে, তাহলে h কত? h হচ্ছে 3r ডিভাইডেড বাই 4। তো আর এর মান কত দেওয়া আছে? আর এর মান প্রশ্নে দেওয়া আছে 6.4 into 10 কিউব কিলোমিটার, তার মানে 6400 আর কি, তার মানে 3/4 into 6400 কিলোমিটার। তো এটা হিসাব করলে এটা আসবে 4800 কিলোমিটার। অর্থাৎ আমি যদি ভূপৃষ্ঠ আমরা যেখানে আছি সেখান থেকে যদি 4800 কিলোমিটার নিচে আমরা যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/4 হবে।
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1/4 হবে। আশা করি এটাও ক্লিয়ার সবাই। তারপরে যাই, বুয়েট 2014-15-তে আসে একটা কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন যদি না বুঝো ভাই একটু থামিয়ে দিও, কমেন্টে বইলো, আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখবো। হ্যাঁ, আমার সামনে স্ক্রিনে দেখা যায়। দেখো, এটাও বইটা আসছে, একটি 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটি গ্রহের চারদিকে, এই যে 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ, এই মানটা কেন দিছে? এটার কোনো ফাংশন নাই, খোদাই দিছে, কারণ কৃত্রিম উপগ্রহের ভরের কোনো দাম নেই এখানে। ঠিক আছে, পৃথিবীর অজানা গ্রহের চারদিকে 8 × 10⁶ মিটার ব্যাসার্ধ আর দেওয়া আছে, বৃত্তাকার পথে আবর্তিত হলে তার পর্যায়কাল 2.4 আওয়ার হয়, টি দেওয়া আছে। গ্রহপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান জি দেওয়া আছে 8 মিটার/সেকেন্ড স্কয়ার হলে গ্রহটির ব্যাসার্ধ কত? আর বের করতে বলছে। টি এর সাপেক্ষে আর বের করতে বলছে, তাই না? টি এর সাপেক্ষে আর বের করতে বলছে, তাহলে সূত্রটা কি বলতো? টি এর সাপেক্ষে আর বের সূত্র কি? টি এর সাপেক্ষে আর বের করার সূত্র হচ্ছে টি = 2π√r + h হোল কিউব, 2π√r + h হোল কিউব ডিভাইডেড বাই gm। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, তো আমরা আসলে বের করব কি বলতো? আমরা আসলে ভাইয়া আমরা বের করব এখানে h এর মান, আমরা এখানে বের করব h এর মান। ঠিক আছে, এখানে আমরা বের করব আসলে আমাদের কিসের ভ্যালু? এখানে আমরা বের করব h এর ভ্যালু। ওকে, আচ্ছা, এখানে এটা হচ্ছে r, একটা বৃত্তাকার পথে আবর্তিত হয়, তাহলে এখানে আমরা বের করব আমাদের তার পর্যায়কাল, গ্রহটির ব্যাসার্ধ কত। গ্রহটির ব্যাসার্ধ মানে কি? আমরা এখানে বের করবো আসলে r + h এর মান, r + h এর মান বের করব। আচ্ছা দেখো, গ্রহটির ব্যাসার্ধ কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করো, r + h, আমার এটা হচ্ছে r এর মান 8 × 10⁶, 8 × 10⁶ হচ্ছে আমাদের r এর মান। হ্যাঁ, এটা হচ্ছে অজানা গ্রহের। আচ্ছা, আমরা এখানে h বের করব, তাহলে খেয়াল করো h আমরা কিভাবে বের করব? এখান থেকে আমরা h কিভাবে বের করতে পারি? h = আমরা সূত্র জানি, gmt² ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 - r। ঠিক আছে, তো সবকিছু দেওয়াই আছে আমাদের, জাস্ট মান বসিয়ে দিব। এখন সব কি দেওয়া আছে দেখো তো, g আর m কি দেওয়া আছে? দেখো এখানে কোথাও m দেওয়া আছে, বড় হাতের m। এটা কি বড় হাতের m? এটা বড় হাতের m না, তার মানে ভাই এখানে m দেওয়া নাই, এখানে দেওয়া আছে দেখো স্মল g দেওয়া আছে। তোমরা সূত্র পড়ছো, মনে আছে? gm = কি? gr²। তোমরা ফর্মুলা পড়ছো না? g = gm/r²। তার মানে সুতরাং gm এর বদলে আমরা আসলে কি লিখতে পারি? gr² লিখতে পারি। তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা এখানে কি বসাবো? gr², তারপর হচ্ছে t², তারপর ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 - r। ঠিক আছে, এখন এখানে আমরা সূত্র বসিয়ে দিব। তাহলে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 নাকি? না, জি এর মান হচ্ছে 8, শুধু 8। জি এর মান হচ্ছে 8, জি এর মান হচ্ছে 8 ইনটু আর এর মান কত? আর এর মান দেখো দেওয়া আছে 8 × 10⁶, 8 × 10⁶ হোল স্কয়ার ইনটু টি এর মান কত? টি এর মান হচ্ছে 2.4 আওয়ার, তাহলে এটাকে সেকেন্ডে নিতে হবে। 2.4 ইনটু 3600 সেকেন্ড, তার উপর স্কয়ার, তাহলে এটা হয়ে গেল আমাদের gr² t² ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 8 × 10⁶। ঠিক আছে, আর এর মান হচ্ছে 8 × 10⁶। তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসে? চলো দেখি, এটা হিসাব করলে আমাদের কত আসে। √8 × 10⁶ হোল স্কয়ার ইন্টু 2.4 × 3600 তার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4π² পুরোটার উপর হোল টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে মাইনাস 8 × 10⁶, 8 × 10⁶। তাহলে এটা আসবে আমাদের 1.89 ইন্টু 10⁶ মিটার, এটা আসবে 1.8926 আসে, তার মানে 893 লেখা যায় ইন্টু 10⁶ মিটার। এটা হচ্ছে আমাদের উক্ত গ্রহের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উক্ত গ্রহের ব্যাসার্ধ। তো আমরা আরেকটা এমসিকিউ শেষ করলাম। এখন আসো দেখি, একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে 250 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে। এই পথে স্যাটেলাইটটির গতিবেগ এবং ঘূর্ণনকাল নির্ণয় করো। গতিবেগ হচ্ছে v, ঘূর্ণনকাল হচ্ছে t। তাহলে v আর t বের করতে বলছে। তো ভাই প্রথমে আমরা যদি v বের করি, v কিভাবে বের করব? gm/r + h, এই সূত্র দিয়ে বের করব। তাহলে প্রথমে v = কি? গতিবেগ gm/r + h, √gm/r + h। বাট খেয়াল করে দেখো এখানে g নাই, এখানে আছে স্মল g। তাহলে gm এর বদলে আমরা কি লিখব? gr² ডিভাইডেড বাই r + h।
রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এটা সমান আমরা আসলে কি পাই খেয়াল করো, রুট ওভার জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, আর এর মান কত, এই যে আর ই পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের 6400 কিলোমিটার, তারপরে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার উপর হোল স্কোয়ার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর কত 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, প্লাস এইচ কত, এইচ হচ্ছে এই যে দেখো 250 কিলোমিটার, এটা হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে 250 ইন্টু 10 কিউব, 250 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে হিসাব করলে আমরা ভি এর মান পেয়ে যাবো। তাহলে আমাদের ভি এর মান কত আসবে, ভি এর মান আসবে রুট ওভার 9.8 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 whole square divided by 6.4 into 10 to the power 6 plus 250 into 10 cube 10 cube। তাহলে এটা কত আসে, এটা আসবে আমাদের 7769 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আসবে আমাদের আনসার 7769। তাহলে এটাকে আমরা যদি কিলোমিটারে নেই 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এটা আসবে 7.769 অর্থাৎ 7.7 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম গতিবেগ। এখন এই গতিবেগ দিয়ে আমরা এখন বের করব কি, হ্যাঁ ঠিক আছে, নবনীয় উত্তর ঠিক আছে। এখন আমরা গতিবেগ দিয়ে আমরা এখন কি বের করব, ঘূর্ণনকাল বের করব টি। তাহলে আবার ঘূর্ণনকাল টি সমান কি, টি সমান হচ্ছে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। এটা আমরা পড়েছি না, এটা আমরা পড়েছি 2 পাই আর বাই ভি আর কি। ঠিক আছে, s ইকুয়াল টু ভিটি ওই সূত্র থেকে, এটা হচ্ছে s 2 পাই আর প্লাস এইচ, এই পুরোটা হচ্ছে s, তাহলে s ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা এখন মান বসিয়ে দিই, 2 পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 250 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই ভি কত, ভি হচ্ছে কিলোমিটার একটা নিবা না মিটার একটা নিবা, তাহলে 7769.3। ঠিক আছে, কারণ উপরে সবকিছু মিটারে দেওয়া। তাহলে আমরা একসাথে হিসাব করে কত আসে দেখো, 2 পাই ইন্টু আর প্লাস এইচ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মান হচ্ছে 250 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 7769.3, 5377.98, তার মানে 5378 সেকেন্ড লেখা যায়, 5378 সেকেন্ড। তোমরা চাইলে এটাকে ঘন্টায় নিতে পারো, ঘন্টা মিনিটে নিতে পারো। তো চলো আমরা ঘন্টা মিনিটে নিয়ে দেখি। এটাকে তুমি যদি 3600 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা আসবে 1.4938, তার মানে 1.494 আওয়ার। তো এটাকে তুমি যদি মিনিটে নিতে চাও তাহলে এটা আসবে 1 আওয়ার 1 ঘন্টা, আর এইটাকে 60 দিয়ে গুণ করবা, দশমিকের পরে যা আছে সেটাকে তুমি 60 দিয়ে গুণ করবা, তাহলে 60 দিয়ে গুণ করলে এটা আসে 29.63 মিনিট। তাহলে 1 ঘন্টা প্রায় 30 মিনিট লিখতে পারো, 1 আওয়ার 30 মিনিট প্রায়, এটা সমান তুমি লিখতে পারো প্রায় 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, যদি আনসারটা সেকেন্ডে রেখে দিলেই অঙ্ক শেষ, কারণ এটা কোনো এমসিকিউ না, এটা আসছে রিটেন টেস্টে আসছে। ঠিক আছে, বুয়েট, এটা হচ্ছে বুয়েট 14-15 সালে রিটেন টেস্টে এই প্রশ্নটা আসছে। আমরা যদি তারপরে প্রশ্ন যদি দেখি, তারপরে প্রশ্নটা আমরা যদি দেখি, তারপর প্রশ্ন বলছে পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r হলে g বাই g এর অনুপাত কত, বুয়েট 12-13 আসছে। এটা তো খুবই সিম্পল প্রশ্ন, তাই না? আমরা কি জানি, g সমান gm বাই r প্লাস gm বাই r স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা g বাই g বের করব, তাহলে g নিচে g চলে আসবে, g বাই g সমান m বাই r স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমাকে বলছে g বাই g এর অনুপাত কত, g বাই g এর অনুপাত হচ্ছে m বাই r স্কয়ার, সিম্পল। তারপরে আসো, তারপর প্রশ্নে কি বলছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি ভর, এটা হচ্ছে m, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর 2 কেজি ভর, এটা দিছে হুদাই, কোনো দরকার নাই। প্রয়োজনীয় শক্তির পরিমাণ মানে হাফ এম ভি স্কয়ার বের করতে বলছে। তার মানে আগে তোমাকে ভি বের করতে হবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে মহাশূন্যে পাঠাতে হবে, তার মানে মুক্তিবেগ বের করতে হবে। ঠিক আছে, মহাশূন্যে পাঠাতে হবে, দ্যাট মিন্স তোমার প্রথমে মুক্তিবেগ বের করতে হবে। তাহলে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ, তাহলে প্রয়োজনীয় শক্তির পরিমাণ, এখানে প্রয়োজনীয় শক্তি এটা কি গতি শক্তিতে পরিণত হচ্ছে, ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার, এবং এই ভিটা কি মুক্তিবেগের ভি, ভিই স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে সুন্দর করে ভিটা আগে বের করে নিয়ে আসি। ভিই সমান কত, ভি সমান রুট ওভার 2gm ডিভাইডেড বাই r, এই সূত্র আমরা জানি। তো এখানে আমরা ভ্যালু বসিয়ে দিই, রুট ওভার 2, g এর মান কত 6.7 ইন্টু 10 ইনভার্স 11, 6.7 ইন্টু 10 ইনভার্স 11, তারপর হচ্ছে m এর ভ্যালু কত, m এর ভ্যালু কত
m এর ভ্যালু হচ্ছে আমাদের 5 × 10 টু দি পাওয়ার 24, 5 × 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই r এর ভ্যালু কত 6.1 × 10 টু দি পাওয়ার 6, 6.1 × 10 টু দি পাওয়ার 6। তাহলে সব হিসাব করে তুমি পেয়ে যাবা মুক্তিবেগ। মুক্তিবেগ কত আসে root over 2 × 6.7 × 10 to the power -11 × 5 × 10 to the power 24 divided by 6.1 × 10 to the power 6। এটা আসবে 10,480, 10,480.27 বা 3 লিখতে পারো, 3 মিটার পার সেকেন্ড। তো এটাই তখন এখানে বসিয়ে দিবা। তাহলে এটা কত আসবে হাফ m কত, এই এমটা কোন এম, এই এমটা কোন এম ভাইয়া এটা বলো, এই এমটা কোন এম ভাইয়া, এটা হচ্ছে বস্তুর ভর, কারণ তুমি ওই বস্তুটাকে মারছো, তুমি তার পুরো গ্রহটাকে মেরে দিচ্ছ না, কথা কি বুঝছো? এটা কিন্তু ছোট হাতের এম। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে এম, এই অঙ্কের জন্য আমার এম লাগবে, এইটা এখানে এসে বসবে। তাহলে এম হচ্ছে 2 কেজি, ভি কত, ভি হচ্ছে আমাদের ভিই হচ্ছে আমাদের 10,480.3। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এই এম এর মান তুমি যদি 5 × 10 টু দি পাওয়ার 24 বসাও, তার মানে তুমি গ্রহটাকে তুমি মুক্তিবেগে ছুড়ে মারছো। তাহলে এটা তো গ্রহকে মারো নাই, তুমি মারছো কি একটা বস্তুকে মুক্তিবেগে ছুড়ে মেরেছো। তাহলে ওই বস্তুটাকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তি বের করতে বলছে। তাহলে এটা কত আসবে হাফ আর 2 কাটা। তাহলে আমাদের যে আনসারটা আসছে সেটাকে আমরা জাস্ট স্কয়ার করে দিব। স্কয়ার করে দিলে আনসারটা আসে 109.84 × 10 টু দি পাওয়ার 6 জুল। এটা হচ্ছে আমাদের আনসার 109.84 × 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, পরের ম্যাথে যাই, চলো দেখি পরের ম্যাথটা দেখি। চলো পরের ম্যাথে আমাদেরকে কি বলছে, পরের ম্যাথে আমাদেরকে বলছে যদি পৃথিবী পৃষ্ঠে এবং এইচ গভীরতায়, এটা চুয়েট কুয়েট ওয়েট, 3টা ইউনিভার্সিটিতে 3টা ইঞ্জিনিয়ারিং এর আসছে 21-22 সালে, হ্যাঁ বুয়েট ছাড়া সবগুলোতে আসছে। এবং দেখো কত সিম্পল একটা এমসিকিউ দিছে। এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যদি জি প্রাইম, জি এবং জি প্রাইম হয়, পৃথিবী পৃষ্ঠ হচ্ছে জি আর এইচ গভীরতায় হচ্ছে জি প্রাইম, তাহলে সম্পর্কটা কি? তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। এটা তো সরাসরি সূত্র দিয়ে দিছে, মানে জি ডাউনের বদলে আমি জি প্রাইম লিখছি, আর কিছুই না। তো জি ডাউনের সূত্র কি, জি ডাউন বাই জি ইকুয়াল টু 1 - h/r। জিটা এখানে আসলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জি ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। পরের ম্যাথটাতে যাই। পৃথিবী পৃষ্ঠ হতে সর্বদা 620 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত অনুভূমিক বেগে প্রদক্ষিণ করে? আচ্ছা, কত অনুভূমিক বেগে প্রদক্ষিণ করে? অনুভূমিক বেগ মানে কি ভি, অনুভূমিক বেগ মানে কি, অনুভূমিক বেগ হচ্ছে আমাদের ভি, ঠিক আছে। অনুভূমিক বেগ যদি আমাদের যদি ভি হয়, তাহলে এখানে সূত্র কি, ভি ইকুয়াল টু সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু √/gm/r+h, কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। তো এখন খেয়াল করো, এখানে জি তো জিএম তো নাই, আছে কি দেখো তো, জি আছে, জি এবং আর আছে, তার মানে জিএম ইকুয়াল টু কি লিখবা, gr², √/gr²/r+h। তো এখান থেকে মান বসিয়ে দিবা। তো মানগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। স্মল জি এর মান কত, এটা এমসিকিউ আকারে আসছে। স্মল জি √ স্মল জি কত 9.8, আর কত 6380, তাহলে 6380 ইন্টু 10 কিউব, তার উপর কি হোল স্কয়ার gr² ডিভাইডেড বাই r+h। আর হচ্ছে 6380 ইন্টু 10 কিউব প্লাস h কত 620 কিলোমিটার, তাহলে 620 ইন্টু 10 কিউব মিটার, হ্যাঁ 620 ইন্টু 10 কিউব। তাহলে এটা হিসাব করলে এটা আসবে 7548, 7548.917 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো এটা কিলোমিটার নিলে এটা কত আসে, কিলোমিটার নিলে এটা 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে 7.55 কিলোমিটার পার সেকেন্ড 1000 দিয়ে ভাগ করলে। তো এখানে যে দেখো 7.5 আছে আনসার। তাহলে আনসার হচ্ছে আমাদের 7.5 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। পরে এমসিকিউ যাই। একটি বস্তুর উপগ্রহের পর্যায়কাল কত? পৃথিবীর পর্যায়কালের সমান 24 ঘন্টা। বস্তুর উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান। বুটেক্সে আসছে, এটা 2014-15-তে আসছে। আমার এই এমসিকিউ গুলো করানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভয় দূর করা। আমরা ভয় পাই যে না জানি আমাদের এডমিশনে কি আসে, একদম ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এডমিশনে আসলে ওই গতানুগতিক আমরা যদি পুরো অধ্যায় যদি ম্যাথ যদি আমরা যদি ভালো করে করি, এডমিশনে আমাদের 2-1টা ম্যাথ ছাড়া সব ম্যাথই আমরা পারবো। এডমিশনে কিছু ম্যাথ আসে একটু টাফ আসে, ওগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন নিবা, যারা নিবা তাদের জন্য। বাট হচ্ছে আমাদের এডমিশনের পরীক্ষা প্রতি 100 নাম্বারের পরীক্ষার মধ্যে মোটামুটি আমাদের 60 নাম্বারের মতো আমাদের খুব ইজি প্রশ্ন আসে। বাট আমরা ভয়ই পারি না, কারণ আমরা মনে করি ও মাই গড বুয়েটের প্রশ্ন, তার মানে এটা অনেক কঠিন হবে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি বুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্সের অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের গতানুগতিক সূত্রগুলো দিয়েই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যাই। তারপরে প্রশ্ন কি বলছে,
2 × 10⁻⁻10 মিটার দূরত্বে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল এবং তড়িৎ বল উভয় ক্রিয়া করে। অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি শক্তিশালী? এটা সরাসরি মুখস্থ জিনিস, এটা আমার ইউনিভার্সিটিতে আসছে 2014-15-তে। হ্যাঁ, শাহজালাল ইউনিভার্সিটিতে আসছে এটা 2014-15-তে আসছে। এটা কত গুণ হবে? 10⁻⁻14 গুণ কম। একটা কথা মনে রাখবা, অভিকর্ষ বলের মান, অভিকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল, তাহলে অভিকর্ষ বলের মানের চেয়ে তড়িৎ বল, অভিকর্ষ বলের মানের চেয়ে তড়িৎ বল 10⁻42 গুণ বেশি। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি শক্তিশালী? তাহলে এটার আনসারটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের মান আমাদের তড়িৎ বলের চেয়ে আমাদের 10⁻42 গুণ কম। এটা সরাসরি অনুপাতের প্রশ্ন আর কি। শাস্ত্রে এরকম বেলাসারা প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে শাস্ত্রে বেশি আসে। তো প্রশ্ন প্যাটার্ন কঠিন হয়, যদি এখন গুচ্ছর ভেতর ঢুকে গেছে সব, জিএসটি প্রশ্ন হয়ে আসছে এখন। তো এখন আসলে প্রশ্নের প্যাটার্ন কিছুটা হচ্ছে স্বস্তিদায়ক হয়েছে, বাট নর্মালি আগে যখন পরীক্ষা যখন হতো শাস্ত্রের প্রশ্ন এরকম ভেজাইলা প্রশ্ন প্রচুর আসছে। তাহলে এটা একটু মনে রাখবা। তারপরে আসো, একটি সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করলে তার দোলনকাল দ্বিগুণ হবে? আচ্ছা, খেয়াল করো, এটা বইটা আসছে 13-14-তে। তাহলে সরল দোলকের দৈর্ঘ্য, সরল দোলকের দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য L, আর দোলনকাল কি? দোলনকাল হচ্ছে T। তাহলে L এর সাথে T এর সম্পর্ক তোমরা পড়েছো, মনে আছে কিনা? T সমানুপাতিক √L। তাহলে দেখো, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, তাহলে T সমান √L বললাম ধরো। তাহলে √L মানে কি? L কত বলো তো? কি পরিমাণ পরিবর্তন করলে তার দোলনকাল দ্বিগুণ হবে? তাহলে দেখো, খেয়াল করো, আমি দোলনকাল দ্বিগুণ বলেছি। দোলনকাল দ্বিগুণ মানে কি? T হচ্ছে 2, T হচ্ছে 2, ঠিক আছে, T হচ্ছে 2। তাহলে T যদি 2 হয়, √L সমান হচ্ছে 2, তাহলে L সমান কত হবে? 4 হবে। L সমান 4। তাহলে আমার দোলনকাল কি করতে হবে? 4 গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে একটি সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করলে তার দোলনকাল দ্বিগুণ হবে? তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আমরা দোলনকাল যদি 4 গুণ করি, সরি কার্যকরী দৈর্ঘ্য আমরা যদি 4 গুণ করি, তাহলে হচ্ছে দোলনকাল দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এটা সবাই আশা করি বুঝতে পেরেছো। আমি বারবার বলছি, যদি কোনো একটা এমসিকিউ যদি না বোঝো ভাইয়াকে একটু কমেন্টে একটু জানাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, যদি সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, দৈর্ঘ্য 22.5% বাড়ানো হয়, তাহলে দোলনকাল কত হবে? আচ্ছা, তাহলে সূত্রটা কি? সমানুপাতিক। আমরা জানি T সমানুপাতিক √L। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে T2 ডিভাইডেড বাই T1 সমান হচ্ছে √L2 বাই L1। ঠিক আছে, তাহলে আমাকে বলছে সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের T1 কত? এটা হচ্ছে T1, এটা হচ্ছে 2 সেকেন্ড। আমাকে বলছে দোলনকাল, নতুন দোলনকাল কত হবে? কখন? যদি দৈর্ঘ্য 22.5% বাড়ানো হয়। তাহলে খেয়াল করো এখান থেকে, তাহলে আমরা কি বলতে পারি? T2 সমান √L2 বাই L1 ইন্টু T1। এখন 22.5% বাড়াইছো মানে কি? 22.5%, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 0.225। তাহলে এটা যদি 0.225 হয়, তাহলে আমাদের L2 কত আসবে? L2 আসবে এটার সাথে 1 যোগ 1.225 L1 আসবে। ঠিক আছে, 1.225 L1 আসবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে তাহলে এইভাবে লিখি, তাহলে আমরা এটা এইভাবে লিখি, আমরা লিখি যে ধরি L1 সমান হচ্ছে L। তাহলে এত বৃদ্ধিতে আমাদের L2 কত? 1.225 L। ঠিক আছে, তাহলে L1 এর জায়গায় আমরা লিখবো L, L2 এর জায়গায় লিখবো 1.225 L। তাহলে এটা আমাদের কত আসবে? তাহলে উপরে L, নিচে L কাটা, অর্থাৎ √1.225 ইন্টু 2 সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে যা আসে, তাহলে দেখো তো এটা হিসাব করলে কত আসে? 2 ইন্টু √1.225, এটা আসবে আমাদের 2.21 সেকেন্ড। আনসার আছে এই যে 2.21 সেকেন্ড। দেখছো, কুয়েট 13-14 প্রশ্ন আমরা কত ইজিলি করে ফেললাম। এটা আসলে কোনো ব্যাপারই না, যদি তুমি সূত্র জানো তাহলে তুমি যে কোনো অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবে। তারপরে আসো, পৃথিবীর ব্যাসার্ধ অভিকর্ষজ তরল পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? দেখো, রুয়েটে আসছে 13-14, 9-10 দুইবার, চুয়েটে আসছে 13-14, কুয়েটে আসছে 5-6। কিন্তু প্রশ্নটা দেখো কত সহজ। মুক্তিবেগ v e ইকুয়াল টু r দেওয়া আছে, স্মল g দেওয়া আছে, তার মানে √2gr, তাহলে এই সূত্র দিয়ে করে ফেলবা। √2 স্মল g কত? স্মল g 9.8, আর r কত? r হচ্ছে 6.4 × 10⁶। আসলে অঙ্কটা কথাও লাগে না, এটা আসলে আনসার কত আসবে? ওই যে সবকিছু হিসাব নিকেশ করলে ওই যে 11.2 কিলোমিটার আর কি। ঠিক আছে, 11.2 কিলোমিটার। তাও আমি একটু ক্যালকুলেশন করে দেখি, 2 × 9.8 × 6.4 × 10⁶, এটা আসবে 11,200 মিটার পার সেকেন্ড। যদি এখানে আনসার দেখো সব 10⁴ আকারে আছে, তাহলে এটাকে তুমি যদি 10⁴ মানে কি 10,000 দিয়ে ভাগ করলে এটা আসবে 1.12 × 10⁴
মিটার পার সেকেন্ড। এই যে আনসার 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমাদের রুয়েটে আসছে দুইবার, চুয়েটে একবার, কুয়েটে একবার এই প্রশ্নটা। তারপরে দেখো একটি লিফট নিচে নামছে, হ্যাঁ লিফট যদি নিচে নামে তাহলে জি প্রাইম কত মাইনাস হয়ে যাবে, জি মাইনাস এ। তাহলে জি কত, জি হচ্ছে 9.8 মাইনাস এ কত 1। তার মানে লিফট নিচে নামতেছে মানে কি ত্বরণ কমে যাচ্ছে, ত্বরণ কমে যাচ্ছে। তাহলে লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি কত বল অনুভব করবে? তাহলে বল ডাব্লিউ, বলটা কি এখানে ওজন বল, তাহলে ওজন বল ডব্লিউ সমান কত আসবে এম জি প্রাইম। 65 কেজি, জি প্রাইমের মান কত 8.8 নিউটন। যদি লিফট যদি উপরে উঠতো তাহলে এটা যোগ হইতো, লিফট নিচে নামছে এই জন্য বিয়োগ হয়েছে, তাহলে কত আসবে 65 ইন্টু 8.8 অর্থাৎ 572, 572 নিউটন। এটা হচ্ছে আনসার। রুয়েটে আসছে 2013-14 সালে। ঠিক আছে, এগুলো তার আমার বানানো না, আমি যে নিশ্চয়ই একটা কোথাও কোন একটা বই থেকে নিয়েছি, তারপরে এগুলো সত্য তাই না, তো ভয় পাওয়ার কিছু নাই। ইঞ্জিনিয়ারিং এডমিশনের প্রশ্ন এরকমই আসে। গাছের একটি আপেল পৃথিবীকে অ্যাপ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে বড় হাতের অ্যাপ বলে আকর্ষণ করছে, তাহলে সূত্র কি? দেখো গাছের একটা আপেল পৃথিবীকে আকর্ষণ করতেছে, পৃথিবীও গাছের আপেলকে আকর্ষণ করতেছে, তো আপেলটা তো গাছেই ঝুলে আছে, তার মানে কি নিশ্চয়ই দুইটা বল সমান, অর্থাৎ সূত্র হচ্ছে এফ সমান এফ। এটা কুয়েটা, এটা রুয়েটা আসছে 2013-14-তে। মানে গাছের আপেলটা তো পড়ে যায় না, তাই না? গাছের আপেলটা যদি পড়ে যায় তাহলে আমরা বুঝবো যে পৃথিবীর আকর্ষণ বেশি, আর গাছের আপেলটা যদি আকাশে উড়ে চলে যেত তাহলে আমরা বুঝতাম যে আপেলের আকর্ষণ বেশি। যেহেতু গাছের আপেলটা নিচেও পড়তেছে না, আকাশে উড়ে যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই আপেল আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত, এই কারণে গাছে আপেল ঝুলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ ইকুয়াল টু এফ। মুক্তিবেগের সমীকরণ কি? √2gr, VE ইকুয়াল টু √2gr। ঠিক আছে, এটা সরাসরি সূত্র, রুয়েটে আসছে 12-13। তারপরে দেখো কুয়েট 15-16-তে আসছে, পৃথিবীতে একটি বস্তুর ওজন 180 কেজি সমান মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 9 ভাগের 1 অংশ এবং ব্যাসার্ধ 2 ভাগের 1 অংশ হলে মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত? আচ্ছা, তো বস্তুটির ওজন বের করার আগে তো মঙ্গল গ্রহে হচ্ছে বস্তুটির ওজন কত না, ওজন ওজন ওজন, এটা ওজন কেন দিল? 180 কেজি তো ওজন না, 180 কেজি তো আসলে ভর হয়। দাঁড়াও, এটা ওজন কেন দিল? এটা কি কোথাও কি কোনো প্রিন্টিং মিস্টেক আছে কিনা আমি একটু দেখি। এটার ওজন, আচ্ছা কোনো সমস্যা নেই, এটা ভরই হবে, হ্যাঁ ভর হবে। তাহলে আমাদের এটা সূত্র আমরা কি করব, মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত, মঙ্গল গ্রহে বস্তুটির ওজন মানে হচ্ছে ডব্লিউ বের করতে হবে। ঠিক আছে, মঙ্গল গ্রহে বস্তুটির ওজন মানে হচ্ছে আমাদেরকে ডব্লিউ বের করতে হবে। তাহলে ডব্লিউ বের করতে গেলে ডব্লিউ মানে কি, এখানে হচ্ছে আকর্ষণ বল। আমরা আকর্ষণ বলের সূত্র জানি না, এফ ইকুয়াল টু জিএমএম বাই আর স্কয়ার। এখানে এফটাকে আমরা ডব্লিউ তে রিপ্লেস করব, হ্যাঁ এফটাকে আমরা ডব্লিউ দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা যদি লিখি মঙ্গল গ্রহ মানে কি মার্স, আর পৃথিবী মানে কি আর্থ, ডব্লিউ মার্স বাই ডব্লিউ আর্থ ইকুয়াল টু উপরে কি জি এম মার্স, এই যে বস্তুর ভর ছোট হাতের এম, ডিভাইডেড বাই আর এম স্কয়ার। হ্যাঁ আচ্ছা, আর এটা কি নিচে হচ্ছে আমাদের জি এম আর্থ, এটা হচ্ছে ছোট হাতের এম, নিচে হচ্ছে আর ই স্কয়ার। হ্যাঁ আমরা বের করবো ডব্লিউ মার্স, মানে মঙ্গল গ্রহে বস্তুর ওজন বের করবো। তাহলে ডব্লিউ মার্স ডিভাইডেড বাই ডব্লিউ আর্থ, জি জি কাটা, এই যে এম, এই যে এম কাটা, হ্যাঁ এম এম কাটা যাবে, জি জি কাটা যাবে, এখানে স্কয়ার কেন দিলাম, এম এম কাটা যাবে, জি জি কাটা যাবে। তাহলে আমরা যদি কেটে দিই, চলো একটু কাটি, এই যে জি জি কাটা এবং আমাদের এই যে ছোট এম কাটা, তাহলে আমাদের বাকি যা থাকতেছে সেগুলো বসাই। তাহলে আমাদের বাকি কি থাকতেছে, আমাদের থাকবে এগুলো এম এম ডিভাইডেড বাই আর এম স্কয়ার ইন্টু উপরে চলে যাবে আর ই স্কয়ার, নিচে চলে যাবে এম ই। এখন আমরা মান বসাবো, বা ডব্লিউ এম, আমার উদ্দেশ্য ডব্লিউ এম বের করা, ডব্লিউ এম ডিভাইডেড বাই ডব্লিউ ই, তো এম এম বাই এম ই। এখন দেখো মঙ্গলের ভর পৃথিবীর ভরের কত 9 ভাগের 1 অংশ, তার মানে এম এম বাই এম ই এটা হচ্ছে 9 ভাগের 1, আর এটা কত আর ই বাই আর এম তার উপর হোল স্কয়ার। তো এখানে আমরা একটু লিখি, এখানে মঙ্গলের ভর পৃথিবীর ভরের 1 অংশ, 9 ভাগের 1 অংশ, তার মানে এখানে আমাদের এম এম ডিভাইডেড বাই এম ই এটা হচ্ছে 9 ভাগের 1। আর প্রশ্ন আরেকটা জিনিস বলছে, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর হাফ, তার মানে কি, তার মানে হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ আর এম এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু এখানে তো আমাদের আর ই উপরে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে আর ই ডিভাইডেড বাই আর এম এটা উল্টে যাবে, এটা সমান হচ্ছে 2। তাহলে এই দুইটা ডাটা আমরা পেয়েছি, এই দুইটা ডাটা এখানে বসাই দিব। তাহলে আমরা লিখবো বা ডব্লিউ এম ডিভাইডেড বাই ডব্লিউ ই 1/9 ইন্টু 2 স্কয়ার, তার মানে এটা হচ্ছে 4/9। তার মানে আমাদের এটা ডব্লিউ এম মঙ্গল গ্রহে উক্ত বস্তুর ওজন হচ্ছে আমাদের 4/9 ইন্টু ডব্লিউ ই।
এখন ডব্লিউ এর মান কত 180 কেজি, তাহলে ইন্টু 180, তাহলে এটা হচ্ছে সরি 4/9 ইন্টু 180, তাহলে এটা হিসাব করলে এটা কত আসবে 9 কে 180 দিয়ে কাটলে হচ্ছে 20, 4 20 80 কেজি ওয়েট। এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের আনসারটা কত আসবে? আনসারটা আসবে 80 কেজি ওয়েট। ঠিক আছে, তো আমাকে বলবা একটু কমেন্টে একটু জানাও যে এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা, এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে একটু জানাও, এটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও। ঠিক আছে নবনী, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে থাকি, একটা মিনিট আমি জাস্ট এটা যদি আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা পরের এমসিকিউতে চলে যাই। হ্যাঁ, পরেরটাতে চলে যাই, পরেরটা দেখি। চলো দেখি আমাদের পরেরটাতে আমাদেরকে কি বলেছে। 218 যদি পৃথিবীর ভরের দ্বিগুণ ভর ও 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট, এটা বুটেক্সে আসছে, হ্যাঁ 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোন গ্রহ থাকে, তাহলে উক্ত গ্রহের ভর 1 কেজি ভরের, উক্ত গ্রহের তলে 1 কেজি ভরের ওজন কত হবে? আচ্ছা 1 কেজি ভরের ওজন কত হবে? তো 1 কেজি ভর এম, আমাকে জাস্ট বের করতে হবে কি জি, এমজি লাগবে তাই না? ওজন মানে কি এমজি, ওজন মানে হচ্ছে এমজি, এমজি ইকুয়াল টু হোয়াট সেটা বের করতে বলছে। তো এম তো আমার দেওয়াই আছে 1 কেজি, শুধুমাত্র জি বের করতে হবে। তাহলে জি সমান কত? জি সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার। তো এখানে জাস্ট একটা কাজ করি, এটাকে এম প্রাইম এটাকে আর প্রাইম লিখো। কেন লিখছি দেখো, কেন লিখছি, জি লিখলা, জি এম প্রাইম কত বলো তো? পৃথিবীর ভরের দ্বিগুণ, পৃথিবীর ভরের দ্বিগুণ, তাহলে এম প্রাইম মানে কি 2m, আর ব্যাসার্ধ কত? পৃথিবীর 3 গুণ, তাহলে এটা কত 3r, আর প্রাইম হচ্ছে 3r স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন ভ্যালুগুলো বসাই দাও। জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, 2 ইনটু m কত? m হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি, 3 ইনটু r কত? r হচ্ছে 6.4 ইনটু, দাঁড়াও 1 মিনিট, কি হলো? আচ্ছা আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের কত আসবে? এটা সমান আমাদের আসবে, এটা সমান আসবে উপরে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই, ব্র্যাকেটের ভেতর লিখবা 3 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। এটা আমাদের হিসাব করলে আসবে 2.17 আসবে। হ্যাঁ 2.17, একটু চেক করে দিই, 2.17। ঠিক আছে, 2.17 মানে কি 2.2 নিউটন, 2.2 নিউটন, কারণ এখানে অপশনে 2.2 আছে। এটা দেখো 2.2 নিউটন। বুটেক্সের প্রশ্ন, এটা বুটেক্স 2015-16তে আসছে। তারপরে চলো যাই, আমাদের মোটামুটি মানে ইঞ্জিনিয়ারিং মোটামুটি প্রশ্ন এই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে মানে আমাদের পড়াশোনা রিলেটেড, সেগুলো আমরা দেখে ফেলছি। আবার এটা দেখে আবার কেউ ভাইবো না এরকম যে এরকমই বুঝে আসে, না কিছু বললাম না তোমাকে, 60% কোয়েশ্চেন এরকম আসে। তবে ইঞ্জিনিয়ারিং গুলোতে কুয়েটে কিছু এক্সট্রাঅর্ডিনারি কোয়েশ্চেন আসে, যেগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং এ গেলে শিখবা। বা কেউ যদি স্বপ্রণোদিত হও তাহলে একটু তোমরা একটু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সংগ্রহে রাখতে পারো, সেগুলো একটু টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ, বাট ভাইয়া তোমাদেরকে এটা বোঝাইছি যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলতেই আমরা বুঝি যে অনেক কঠিন বোধ হয়, না ব্যাপারটা ওইরকম না। মানে 100% কোয়েশ্চেনই তোমার যে একদম কঠিন আসবে, যে তুমি এইচএসসি লেভেলে যা পড়ছো কোনো কিছুই এডমিশনে গেলে লাগবে না, ব্যাপারটা মোটেও ওইরকম না। হ্যাঁ, এইচএসসি লেভেলে তুমি যদি খুব ভালো করে পড়ো, ওই পড়া দিয়ে তোমার ভার্সিটি এডমিশন এবং মেডিকেল এডমিশন কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে যদি পড়ো। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে, তো ওটা দেখানোর জন্য ভাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু কোয়েশ্চেন রেখেছি। ওকে, আবার এটা দেখে আবার কেউ এটাও ভাইবো না যে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন বুঝি শুধু এইগুলোই হয়, না, নট লাইক দ্যাট। কিছু টাফ কোয়েশ্চেন থাকে, বাট টাফ কোয়েশ্চেন গুলো আমরা এখন একাডেমিক ক্লাসে বা একাডেমিক কোর্সে করাবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? জি এর সাথে পৃথিবীর ব্যাসার্ধের সম্পর্ক কি? জি সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে জি বাড়লে ব্যাসার্ধ কমে, জি কমলে ব্যাসার্ধ বাড়ে। তাহলে ব্যাসার্ধ কমছে, ব্যাসার্ধ কমছে মানে কি আর কমছে, আর কমলে জি কি করবে? বাড়বে। তাহলে আনসার হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছে 2021-22 সালে। তারপর দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি?
এটা তোমাকে আসলে একটু লিখে শিখতে হবে, যদিও এটা মাত্র হচ্ছে এটা L কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2 এটা, ঠিক আছে। তো এটা মাত্রা কিভাবে আসে এটা আমি অলরেডি আমাদের গত 2 ক্লাস আগে মানে এমসিকিউ সলভিং ক্লাসের দ্বিতীয় পর্বে আমি হচ্ছে এটা পড়াইছি তোমাদেরকে এমসিকিউ তে, তো সেখান থেকে এটা পড়ে ফেলবা। তারপরে আসো, কত অক্ষাংশ জি এর মান সর্বাপেক্ষা বেশি? তোমরা সবাই মনে করবা ভাইয়া 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি। না রে বলো, 45 ডিগ্রি অক্ষাংশের মানকে আদর্শ মান বলে। জি এর মান সবচেয়ে বেশি মেরুতে, কারণ কি মেরুতে ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু 0। মেরুতে 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি। কেন বলো তো? কারণ 90 ডিগ্রি অক্ষাংশে জি ল্যামডা ইকুয়াল টু কত হয়? জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0। তার মানে 90 ডিগ্রি অক্ষাংশে জি ল্যামডা একদম জি এর সমান হয়। তাহলে 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি। 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান বলা হয়, বাট এটা সবচেয়ে বেশি না। পৃথিবীর অভ্যন্তরে এটাও চিটাগং ইউনিভার্সিটিতে আসছে সিইউ তে 19-20 কোন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ অভ্যন্তরে মাটির নিচে জি ডাউন মানে কি? জি ইনটু 1 মাইনাস h বাই আর খোঁজো, এই যে h বাই আর, এটা আবার দাগ দিয়ে দিও না, এটা না কিন্তু r বাই h না, h বাই আর, ঠিক আছে? এটা সরাসরি সূত্র আসছে। তারপরে দেখো, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে কোন বস্তুর ভর কত হবে? আচ্ছা, ঘূর্ণন থেমে গেলে কি ভরের কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, ভর তো ঠিক থাকবে, ওজন চেঞ্জ হবে। তাহলে ভর কি থাকবে? আগের মতোই থাকবে। সিম্পল, ভর আগের মতোই থাকবে, ঠিক আছে? ভর আগের মতোই থাকবে, কারণ ভর নিয়ে আমাদের কোনো কাজই নাই। বস্তুর ভর এটা নিয়ে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে কোনো কাজ নাই। পৃথিবীর ঘূর্ণন থামুক, পৃথিবীর ঘূর্ণন বাড়ুক, যা মন চাই তা হোক, আমার ভর সবসময় এতই থাকবে, কারণ আমার ভর হচ্ছে আমার শরীরে মাংস, হাড়, হাড্ডি এগুলো দিয়ে। পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে তো আমার শরীরের মাংস হালকা হয়ে যাবে না, মানে শরীরের মাংস খুলে পড়ে যাবে না। কথা কি বুঝছো? হাড্ডি তো হাড্ডি জায়গায় থাকবে। তার মানে কি ভরের কোনো পরিবর্তন হবে না, আগের মতোই থাকবে। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ কি হয়? বেশি হয়, তাই না? বৃদ্ধি পায়। কেন বলতো? কতটুকু বৃদ্ধি পায় বলতো? মেরুতে G90 বা মেরুতে এটা আমরা পড়ছি, আমরা বেসিকে পড়েছি, মেরুতে অভিকর্ষীয় ত্বরণ বিষুবতে অভিকর্ষীয় ত্বরণ থেকে বেশি। কত বেশি? মেরুতে অভিকর্ষীয় ত্বরণ থেকে আমরা যদি ওমেগা স্কয়ার আর যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ। তাহলে কত বেশি ভাইয়া? ওমেগা স্কয়ার আর পরিমাণ বেশি। মেরুতে অভিকর্ষজ ত্বরণ বিষুব অঞ্চল বা নিরক্ষ অঞ্চল থেকে অভিকর্ষজ ত্বরণের তুলনায় ওমেগা স্কয়ার আর পরিমাণ বেশি। তার মানে মেরুতে জি থেকে আমি যে ওমেগা স্কয়ার আর যদি বিয়োগ করি তাহলে আমি বিষুব অঞ্চলে জি পাবো, ঠিক আছে? তারপরে আসো, মুক্তিবেগের কত গুণ বেগে কোন বস্তুকে নিক্ষেপ করে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হয়? এটাও সিইউতে আসছে, মনে আছে? ভি নট ইকুয়াল টু ভিই বাই রুট টু। তো ভাইয়া ভিই বাই রুট টু মানে কি? ভিই ইন্টু 1 বাই রুট টু। এই 1 বাই রুট টু মানে কি জানো? 1 বাই রুট টু মানে হচ্ছে 0.707। তাহলে কত গুণ বেশি? 0.707। কোথায় আছে? এই যে 0.707 গুণ বেশি, ঠিক আছে? 0.707 গুণ বেশি। তারপর আমরা যদি দেখি পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2, এখানেও আছে বাট এটা মিটার পার সেকেন্ড, আনসার হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত? মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত? এটা আসলে সরাসরি আমরা পড়াইছিলাম, এটা মুক্তিবেগ কত এটা মুখস্থ করে ফেললে বেটার হয়। এটা আসবে আমাদের আমরা যদি মঙ্গল গ্রহের পৃষ্ঠে আমরা যে মুক্তিবেগ যদি হিসাব করতে চাই তাহলে আমাদের আসলে কি লাগবে? দেখো, মঙ্গল গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কত? হ্যাঁ, মুক্তিবেগ হচ্ছে আমাদের এটা এইভাবে করতে পারো তুমি, যদি সরাসরি বের করতে না চাও তাহলে এইভাবে করতে পারো। 2gr মঙ্গল গ্রহের পৃষ্ঠে দুইটা জিনিস একটু মুখস্থ রাখতে আমি তোমাদেরকে বলছিলাম। একটা হচ্ছে জি এর মান মঙ্গল গ্রহের পৃষ্ঠে হচ্ছে 3.8, আর আর এর মান কত? 3000 কিলোমিটার। তার মানে 3 into 10 to the power 6 মিটার। মানে এটা একটু মনে রাখবে। হ্যাঁ, মঙ্গল পৃষ্ঠে জি মার্সের জি হচ্ছে 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে আমাদের মার্সের যে আর ব্যাসার্ধ সেটা হচ্ছে 3000 কিলোমিটার। হ্যাঁ, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 3000 কিলোমিটার, তার মানে 3 into 10 to the power 6 মিটার। তো এটা যদি হিসাব করো তাহলে আনসারটা আসে 4.77 আসে, খুব সম্ভবত 4.77 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? আনসারটা আসবে আমাদের 4.77 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা চাইলে একটু মনে রাখতে পারো যে মঙ্গল গ্রহের জন্য, যেহেতু আমাদের এমসিকিউ এডমিশনে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমাদের খুলনা ইউনিভার্সিটি, কেইউ মানে কি খুলনা ইউনিভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে? মঙ্গল গ্রহটা মনে রাখতে পারো। ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কি বেগে ঘুরতে হবে? ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার মানে কি বলতো? এটা মানে কি? এটা মানে হচ্ছে 8000 কিলোমিটার হচ্ছে r+h,
কারণ আর এর মান কত 6400। ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার দূরে মানে কি বুঝছো? তার মানে ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উপরে, কারণ ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত 6400। মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ভূকেন্দ্র, ভূকেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে 6400 কিলোমিটার, আর আমার কৃত্রিম উপগ্রহটা হচ্ছে এইখানে। ভূপৃষ্ঠ থেকে এই দূরত্বটা হচ্ছে আবার 1600 কিলোমিটার। তাহলে ভূকেন্দ্র থেকে এই দূরত্বটা কত? 8000 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার, তার মানে আর প্লাস এইচ কি বেগে ঘুরতে হবে। আচ্ছা, তাহলে বেগ ভি ইকুয়াল টু কত? রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা এম, হ্যাঁ, জিএম বাই আর প্লাস এইচ। তো এখানে মান বসিয়ে দিবা, রুট ওভার জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এম এর মান কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর প্লাস এইচ এর মান কত? 8000 কিলোমিটার, তার মানে 8000 ইন্টু 10 কিউব অথবা 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে? চলো 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 দেখি, এটা হিসাব করলে আমাদের আনসার আসবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা আসবে 7072.8 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো আনসার দেখো কাছাকাছি একটা আনসার আছে, দেখছো 7089, এটা হচ্ছে আনসার। ওই যে এটাকে তুমি যদি 673 ধরতা তাহলে হচ্ছে 7089 আসতো। ওকে, ঠিক আছে, তারপরে যাই। পৃথিবীর ভর ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন যদি 648 নিউটন হয়, লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? তো আগে তো তুমি চাঁদে ওজন বের করবা, তারপর এটা থেকে বিয়োগ করে দিবা আর কি, সিম্পল। তাহলে চাঁদে ওজন কত? চলো দেখি। চাঁদে ওজন কি? WM ডিভাইডেড বাই পৃথিবীতে ওজন WR। তাহলে এটা সমান কত? উপরে হচ্ছে GM, উপরে হচ্ছে W ইকুয়াল টু কি? GMM বাই আর স্কয়ার। আচ্ছা, এটা এইভাবে করি, জি দিয়ে বের করি। হ্যাঁ, জি যত গুণ হারাবে ওজন তত গুণ হারাবে, তাই না? জি যত গুণ হারাবে ওজন তত গুণ হারাবে। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে করতে পারি? চলো দেখি। GMM ডিভাইডেড বাই, আচ্ছা এইভাবেই করি, সমস্যা নেই। চাঁদ, মুন, এটা হচ্ছে পৃথিবী, আর্থ, উপরে হচ্ছে GMM, তো উপরে হচ্ছে GMM, এই এমটা কার এম? এটা হচ্ছে পৃথিবীর চাঁদের এম, তাহলে GMM ডিভাইডেড বাই RM স্কয়ার। আর নিচে কি? GM আর্থ, এখানেও এম, কারণ কি বস্তুর ভর তো চেঞ্জ হবে না, দুই জায়গায় ভর সেম থাকবে, ছোট হাতের এম দুই জায়গায় সেম, ব্যক্তির ভর চেঞ্জ হবে না, আর ই স্কয়ার। তো এখানে কাটাকাটি করবা, কাটাকাটিটা কিভাবে করবা? কাটাকাটি করবা তোমরা এইভাবে, কাটাকাটিটা করবা এইভাবে, জি কাটা, এই যে এম কাটা। তাহলে এগুলো যদি কেটে দাও তাহলে হচ্ছে তোমার হাতের অপশন থাকছে কি? তোমার হাতে অপশন থাকছে MM ডিভাইডেড বাই, নিচে চলে আসবে ME, উপরে চলে যাবে RE, নিচে চলে আসবে RM। এই ম্যাথ আমরা আগেও করেছি, তাই না? তার উপর হোল স্কয়ার। এখন তুমি মান বসাও, বা WM ডিভাইডেড বাই WE সমান MM বাই ME কত? চাঁদের ভর ব্যাসার্ধের 81 গুণ, 81 গুণ। তাহলে পৃথিবীর ভর যদি 81 গুণ হয়, চাঁদের ভর কত হবে? 1/81। তাহলে এটার মান আসবে 1/81 ইন্টু, আর ওটা কত? 4 গুণ। তাহলে পৃথিবীর ভর যদি চাঁদের ভরের 4 গুণ হয়, তাহলে এটাও কি? পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ 4 গুণ, তাহলে এটা আমার 4ই আসবে, 4 স্কয়ার। ঠিক আছে, এটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখবো বা WM ডিভাইডেড বাই WE সমান 16/81। তাহলে আমরা এখান থেকে লিখবো বা WM ইকুয়াল টু 16/81 ইন্টু WE। এখন দেখো WE এর মান কত? 16/81, WE এর মান আসছে আমাদের 648 নিউটন, এটা হচ্ছে আমাদের সেই WE। তাহলে 648 নিউটন, তাহলে এটা সমান আমাদের কত আসবে দেখো তো? তাহলে আমরা যদি এটা দিয়ে এটা যদি কাটি, এটা আসবে 8, 6 8 48, তাহলে এটা হচ্ছে 8, 8 10 80, 8 16 কত? 128 নিউটন। তাহলে চাঁদে ওই বস্তুর ওই ব্যাটার ওজন হচ্ছে 128 নিউটন। ঠিক আছে, এখন তোমাদের একটা টেকনিক শেখাই, এটা তো হচ্ছে সিকিউর জন্য। যদি এমসিকিউর জন্য আসে, তোমাদের মনে আছে চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6/1 মনে আছে কিনা বলো? তাহলে অঙ্কই করা লাগবে না, 6/1, এটা কিন্তু 6/1 আসছে, মানে এটা কিন্তু 6/1 আসছে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি 6/1 আসছে? 81 না, 6/1 আসে নাই, দাও একটু বুঝা নেই, এটা কত আসছে? 81, এটা 108 আসবে,
এটা হচ্ছে 8 8 16 8 16 ঠিকই তো আছে তাই না? 81 না? 8 গুণ 16 8 গুণ 16 হ্যাঁ 128 ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের না এটা এইভাবে করা যাবে না, তাহলে আমাদের হচ্ছে চাঁদে তাহলে আমাদের ওজন কতটুকু হারিয়েছে চলো তো দেখি। তাহলে হারানো ওজন কতটুকু? সুতরাং হারানো ওজন কত? হারানো ওজন হচ্ছে 648 বিয়োগ 128, তার মানে হচ্ছে আমাদের 520 নিউটন। তার মানে ওইলো 520 নিউটন ওজন হারাবে, এই যে অপশনে আছে 520 নিউটন। এখন বলো তোমরা যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সবাই, এটা বলো সবাই বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু একটু টাফ ছিল তাই না? বাউ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে 2018-19 বাউতে আসছে, হ্যাঁ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহে আসছে এটা। তো বলো তো এটা সবাই পারবা কিনা, পারছো কিনা, বুঝছো কিনা, বলো 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 বলো। এবং আজকে ক্লাস নিলে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস শেষ হয়ে যাবে। আগামীকাল আমরা ক্লাস অফ রাখবো, আগামীকাল তোমাদের কোনো ক্লাস থাকবে না। আগামীকাল এসএসসি ক্লাস থাকবে, নবম এবং দশম শ্রেণীর আগামীকাল সেট অফ ফাংশন ক্লাস থাকবে। আর তোমাদের ক্লাস হচ্ছে আবার পরশুদিন ইনশাআল্লাহ আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে 2024 সালের আসা সকল বোর্ডের প্রশ্ন সলভ করব। তারপরের দিন 2023, তারপরের দিন 2022, এবং আর 3টা ক্লাস নিব আমরা। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়টাকে একদম ইনশাআল্লাহ প্রি টেস্টের আগের জন্য একদম এটলিস্ট প্রি টেস্ট পর্যন্ত আমরা এই অধ্যায়টা আর ধরবো না, ঠিক আছে? যারই লাগবে ইউটিউব থেকে প্লেলিস্ট দেখে নিবা, ওকে? তাহলে আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে বলো বুঝছি, বলো বলো। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো তো আশা করি সবাই তুলছো, ঠিক আছে? ঠিক আছে নবনী, বুঝতে পেরেছি। তাহলে চলো, আশা করি তোমরা তুলেছো। না বুঝতে পারলে বলবা, তাহলে আমি আবার বোঝাবো, সমস্যা নেই। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত পড়ছি একটু আগে, m−1 L³ T−2, ওকে? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এটা একটু লিখিয়ে দিই তোমাদের, হ্যাঁ। মহাকর্ষীয় ধ্রুবক G = কি? G = হচ্ছে Fr² ডিভাইডেড বাই mm ডিভাইডেড বাই mm, এরকম আর কি, এরকম কিছু একটা থাকে, হ্যাঁ। বা Fr² ডিভাইডেড বাই m1 m2। তাহলে এটা মাত্রা যদি আমরা বের করতে চাই, দেখো মাত্রা যদি বের করতে চাই, মাত্রা দেখো f এর মাত্রা কি? ভর, বলের মাত্রা কি? ভর গুণ ত্বরণ ml T−2, আর r এর মাত্রা কি? লেন্থ l, ভরের মাত্রা কি? ভরের মাত্রা m এর মাত্রা হচ্ছে ভর m। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এখান থেকে আমরা মাত্রা কি লিখতে পারি? দেখো উপর হচ্ছে ml T−2 ইন্টু এটা হচ্ছে l², নিচে হচ্ছে দুইটা ভর, তার মানে m²। তাহলে এটা হিসাব করলে কত আসে বলো? l আর l² গুণ করলে হচ্ছে l³ T−2, m আর m² ভাগ করলে হয় m−1, তার মানে l³ T−2 m−1। এখানে কিন্তু আছে এটাই যে l³ T−2 m−1, এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ, ঠিক আছে? সরি, বলের না, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ। তারপরে আসো, পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ G, ব্যাসার্ধ R, পৃথিবীর মুক্তিবেগ কত? করার দরকার নেই, পারবা না? 11.2 km/s, ঠিক আছে? মুক্তিবেগের সূত্র দিয়ে করবা, v = √2gr, মান বসাই দিও তাহলেই হবে, হ্যাঁ। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল উপগ্রহের ভরের নিরপেক্ষ, উপগ্রহের ভরের উপর তো আবর্তনকাল নির্ভর করে না। আমি বলছি না যে এই যে বস্তুর ভর এটা হুদাই, এটার কোনো ফাংশন নাই, এটা জেইউতে আসছে, জগন্নাথে আসছে, ঠিক আছে? সরি, জেইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আসছে 16-17-তে। তারপরে আসো দেখি পৃথিবী হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান 4.9 m/s² হবে? আচ্ছা, কত উচ্চতায়, তার মানে কি? জি আপ বের করতে বলছে, এইচ বের করতে বলছে। তাহলে জি আপ ডিভাইডেড বাই জি, জি আপ বাই জি ইকুয়াল টু আমাদের হচ্ছে r/r+h², কত উচ্চতায়, তাই না? তাহলে দেখো এটা এইচ বের করতে বলছে, তাহলে আমি এদিকে রুট করে ফেলি, জি আপ ডিভাইডেড বাই জি সমান r/r+h। তাহলে আমরা এই যে জি আপ এর মান কত? 4.9, জি এর মান কত? 9.8, ইকুয়াল টু কত? r/r+h। তো এটা ভাগ করলে কত আসে? 4.9 কে 9.8 দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ, √½ ইকুয়াল টু r/r+h। তো হ্যাঁ, আমরা বের করবো কি? আমরা বের করবো h এর মান। তাহলে উল্টে দাও, তাহলে r+h উপরে আর নিচে ইকুয়াল টু কত? √1/2। √1/2 কে আমরা এইভাবে লিখতে পারি 1/√2। তাহলে এটা সমান আমরা লিখতে পারি বা 1+h/r সমান 1/√2। তাহলে বা আমাদের কত আসে বলতো? এটা কি 1/√2 আসে আদৌ?
হ্যাঁ, জি আপ কত, জি আপ বাই জি, জি আপ বাই জি, আর বাই জি আপ হচ্ছে 4.9, জি আপ বাই জি সমান হচ্ছে আচ্ছা এখানে তো একটু ভুল করছি, এটা উল্টে গেল তো এটাও উল্টে যাবে, সরি এটাও তো উল্টে যাবে, এটা হয়ে যাবে √2/1, তার মানে এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে √2, ঠিক আছে, এদিকেও তো উল্টাবে তাই না, এটা হবে √2, তাহলে এটা যদি হয় √2 তাহলে আমাদের আসবে h/r সমান হচ্ছে √2 - 1, তাহলে h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু হচ্ছে √2 - 1 ইন্টু r। এরকম একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা হচ্ছে করেছিলাম বেসিক পড়ানোর সময়, তোমাদেরকে আমি এই অঙ্কটা করিয়েছিলাম, ঠিক আছে, যদিও সেখানে মানে অর্ধেক টাইপ কিছু একটা কথা বলা ছিল বা 1/3 মনে হয় বলা ছিল। তাহলে এটা সমান আমাদের কত আসবে, h ইকুয়াল টু √2 - 1, তার মানে হচ্ছে √2 - 1, এটার মানে কি দেখি তো, √2 - 1 ইন্টু আর, একসাথে গুণ করে ফেলি, চলো একসাথে গুণ করে ফেলি, √2 - 1 ইন্টু আর, কিসে দেওয়া আছে আনসার, মিটারে দেওয়া। আচ্ছা তাহলে √2 - 1 ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার, তাহলে এটা সমান কত আসে চলো দেখি, √2 - 1 ইন্টু 6.4 ইন্টু 10⁶, এটা আসবে আমাদের 2.65 ইন্টু 10⁶ মিটার, ইন্টু 10⁶ মিটার, 2.65 ইন্টু 10⁶ মিটার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, সিম্পল ম্যাথ, ভেরি ইজি ম্যাথ। তো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই, খালি অঙ্ক করতে হবে আর কিছুই না। কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের সাথে কিছুই না, কোনোটিই না, কারণ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল না। ঠিক আছে, তারপর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ঘুরে, ওই উচ্চতায় এর গতিবেগ কত? আচ্ছা গতিবেগ v ইকুয়াল টু কত, √gm/r+h। ঠিক আছে, এখন এটা জিআর আকারে লিখছে তাই না, তাহলে আমরা লিখতে পারি √gm ইকুয়াল টু কত, gr² / r+h। তাহলে দেখো gr² / r প্লাস h এর মান কত, অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক, তার মানে h এর মান কত, ব্যাসার্ধের অর্ধেক, তার মানে r/2, h এর মান হচ্ছে r/2, এখানে লিখে রাখি। হ্যাঁ, এখানে h হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, মানে এটাকে আমি একটা সমীকরণে কনভার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কত আসবে, gr²/2 যদি লসাগু করো তাহলে হচ্ছে উপরে 3r/2। তাহলে এখন এক কাজ করো, গুণ করে দাও, √gr² ইন্টু 2/3r। তাহলে আমরা হিসাব করে দেখো, একটা আর একটার কাটা, তার মানে উপরে থাকবে 2gr, নিচে থাকবে 3, তাহলে √2gr/3, আনসার কত, √2gr/3, এটা হচ্ছে আনসার। আর ইউতে আসছে 2016-17, ঠিক আছে, আর ইউতে আসছে। তো তোমাদেরকে যখন তোমরা ইউটিউবে ক্লাসগুলো যখন দেখবা, প্রত্যেকটা ডেসক্রিপশন লিংকে কিন্তু পিডিএফ দেওয়া আছে। তো পিডিএফ দিয়ে দেওয়ার অর্থ এটাই, বাসায় ঠান্ডা মাথায় বসে অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে পড়াটা খুব ভালো করে হবে, এবং একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকদিন তুমি টিউশনি পড়ো, অফলাইন ব্যাচ পড়ো, অনলাইন ব্যাচ পড়ো, আমার কাছে পড়ো, যা মন চায় তা পড়ো। এরপর এটলিস্ট এখন থেকে যদি পড়া শুরু করো, এটলিস্ট 5 ঘন্টা এগুলো বাদ দিয়ে পড়তে হবে। মানে তুমি কোথাও প্রাইভেট পড়তে গেছো, ওইটা পড়াশোনার মধ্যে কাউন্ট করলে হবে না, আমার কথাটা বোঝো। তুমি প্রাইভেট পড়তে, এই যে তুমি এই মুহূর্তে আমার কাছে পড়তেছো, এটাকে তুমি পড়াশোনার মধ্যে কাউন্ট করলে হবে না, এটা বাদ দিয়ে 5 ঘন্টা প্রত্যেকদিন পড়তে হবে। কিভাবে পড়বা তুমি জানো, 5 ঘন্টা ইফেক্টিভলি পড়তে হবে। ঠিক আছে, কারণ তুমি টিউশনিতে গেছো, তুমি প্রত্যেকদিন তুমি 3-4টা টিউশনি করো, এক একটা টিউশনি, যেমন আমি অফলাইন ব্যাচে যেগুলো পড়াই, ফিজিক্স কেমিস্ট্রি দুইটা একসাথে পড়াই, 2 ঘন্টা করে পড়াই। হ্যাঁ, আমার স্টুডেন্টরা এই যে সবাই হচ্ছে একদম পেন খেয়ে যায়, বাট এটা হিসাবেই রাখা যাবে না, এইটা হিসেবেই করা যাবে না। কথায় বোঝা গেছে? তুমি যদি লাইফে যদি বড় কিছু পেতে চাও, তোমাকে বড় রকমের পরিশ্রম করতে হবে। আমি বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমি পরিশ্রম করব না। আমি বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখা আমার জন্য অপরাধ, অন্যায়। কথা কি বুঝতে পারছো? তুমি একটা বড় জিনিসের স্বপ্ন দেখতে পারবা না তুমি যদি সেটা পূরণের জন্য তুমি এরকম বড় মানের এফোর্ট যদি না দাও। এফোর্ট নাই, পড়াশোনা নাই, কিছু নাই, পরিশ্রম নাই, তুমি কেন তুমি বড় স্বপ্ন দেখবা? বড় স্বপ্ন দেখা তোমার জন্য তো আসলে মানে উচিত না। ঠিক আছে, এটা একটা অন্যায়, এটা একটা অপরাধের মধ্যে পড়ে যায়। তার মানে বড় স্বপ্ন দেখতে গেলে পরিশ্রমটা ওই রকম বড় পরিসরে করতে হবে। ঠিক আছে, দেখো, এবং আমি সবাইকে বলবো বড় স্বপ্ন অবশ্যই দেখতে হবে, কিন্তু ওটা পূরণ করার জন্য পরিশ্রমটা ওই রকম হার্ড ওয়ার্ক করতে হবে। কোন একটি উচ্চতা যেখানে অভিকর্ষজ ত্বরণের মান 8 মিটার/সেকেন্ড স্কয়ার, কোন একটি কৃত্রিম গ্রহের বেগ 8 কিলোমিটার/সেকেন্ড, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে? আচ্ছা, কত উচ্চতায়? এইচ বের করতে বলছে, এইচ বের করতে বলছে, ভি দেওয়া আছে √gm/r+h। তাহলে v =
gm বাই r প্লাস h। ঠিক আছে, পর্যায়কাল তো দেওয়া নেই, থাকলে পর্যায়কালের সূত্র দিয়ে করতাম, মানে v ইকুয়াল টু 2 পাই r প্লাস h ডিভাইডেড বাই t দিয়ে করতাম, বাট এটা তাহলে আমাদের লাগবে কি h লাগবে, তাই না? কত উচ্চতায়, এই যে কত উচ্চতায় h বের করতে বলছে, এটাও আর ইউতে আসছে, রাজশাহীতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে দেখো h এর মান বের করবো, তাহলে v স্কয়ার ইকুয়াল টু gm বাই r প্লাস h, gm বাই r প্লাস h, তাহলে বা r প্লাস h ইকুয়াল টু gm বাই v স্কয়ার, তাহলে h ইকুয়াল টু কত, gm ডিভাইডেড বাই v স্কয়ার, আর এদিকে আসলে মাইনাস আর হয়ে যাচ্ছে, দেখছো সিম্পল। তাহলে এটা সমান কত, বা h ইকুয়াল টু কত, g কত, g হচ্ছে 6 পয়েন্ট, g এর মান কি কোনো ডাটা দেওয়া আছে নাই, তাহলে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। m কত, m হচ্ছে পৃথিবীর ভর, 6 ইনটু 10 টু দি পাওয়ার 24, 10 টু দি পাওয়ার 24। v স্কয়ার কত, v কত 8 কিলোমিটার পার সেকেন্ড, ভাই মিটারে নিতে হবে, 8 কিলোমিটার মানে কি 1000 মিটার, 8000 মিটার, 8000 স্কয়ার। ঠিক আছে, এটা থেকে তারপর তুমি মাইনাস করবা, কত মাইনাস করবা, আর তো মাইনাস লেখার তো জায়গা নাই। আচ্ছা, মাইনাস লেখার যদি জায়গা না থাকে একটা কাজ করি আমি, হ্যাঁ একটা কাজ করি, একটু বুঝে নিও, হ্যাঁ এতটুকু, তারপরে এই জায়গায় মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস দিয়ে এখানে মনে করো আমি লিখলাম 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, মানে এটা নিচে না, এটা হচ্ছে মাইনাস পাশে, তাহলে এটা থেকে আমরা h এর মান কত পাবো, h এর মান আমরা কত পাবো, দেখো উপরে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 8000 হোল স্কয়ার, তারপরে মাইনাসটা হচ্ছে পাশে, মাইনাস 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা কত আসে, মাইনাসের আনসার আসবে কেন, দাঁড়াও gm, আচ্ছা এখানে তো g দেওয়া, সরি এটা g r স্কয়ার দিয়ে করতে হবে, ওহো শিট, এটা দেখ এখানে g দাও, বিকজ ত্বরণের মান g, এটা g r স্কয়ার দিয়ে করতে হবে, এই জন্য হয় নাই এখানে, কারণ এটা পৃথিবী না, মানে এটা অন্য অঙ্ক, দেখো এটা এই জন্য আনসারটা আসবে না, দেখো এই জন্য মাইনাস চলে আসছে, এটা ডাটা পৃথিবীর ডাটা না, অন্য গ্রহের ডাটা দেওয়া। চলো দেখি, আচ্ছা এই যে দেখো আমি একটু দেখি এটা, হ্যাঁ তাহলে এটা v সমান gm বাই r প্লাস h, ঠিক আছে, বাট এখানে এসে এটা হয়ে যাবে v স্কয়ার সমান gm বাই r প্লাস h, এটাও ঠিক আছে gm বাই r প্লাস h, বাট এখানে এসে এটা হয়ে যাবে v স্কয়ার সমান g r স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h। এখন ঠিক আছে, তাহলে এখান থেকে h বের করব, তাহলে আমাদের v স্কয়ার ইকুয়াল টু কত, 8 কিলোমিটার, তার মানে 8000 স্কয়ার, h বের করব, তাহলে r প্লাস h ইকুয়াল টু হচ্ছে g r স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার, তাহলে h ইকুয়াল টু g r স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার মাইনাস r। এখন ঠিক আছে, তাহলে বা h ইকুয়াল টু g কত, g হচ্ছে 8 ইন্টু r কত 6.4, আর কত দেওয়া আছে দেখি তো একটু, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6.4 into 10 to the power 6 into 10 to the power 6 whole square divided by কত v square মানে হচ্ছে 8 কিলোমিটার, 8000 মিটার স্কয়ার, মাইনাস আর কত 6.4 into 10 to the power 6। এখন চলো তো দেখি কত আসে, 8 into 6.4 into 10 to the power 6 whole square divided by 8000 square minus 6.4 into 10 to the power 6। এখনো তো আনসারটা নেগেটিভ আসতেছে কেন, কি সমস্যা, দাঁড়াও তো একটু, করে একটি উচ্চতা যেখানে অভিকর্ষজ ত্বরণের মান 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা একটু ভুল আছে, দাঁড়াও, পৃথিবীর ব্যাসার্ধ বের করতে বলছে তাই না, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, একটা মিনিট আমি একটু চেক করে দিই, দাঁড়াও এটা একটু ভুল আছে কোথাও, আমি ভুল করছি কোথাও, দাঁড়াও এখানে এভাবে কি করলো, v ইকুয়াল টু g ইন্টু r প্লাস h, উপগ্রহের বেগ g ইন্টু
r plus h gm by r square g into r plus h g into r plus h। আচ্ছা দেখি, দেখো আবার একটু মুছতে হবে। এটা আসলে আমাদের একটা আনকমন সূত্র, যেটা আমরা এই অঙ্কের জন্য শুধুমাত্র খাটাইতে হবে। দেখো মানে পৃথিবীর কিছু না, এটা তো পৃথিবী না, এটা হচ্ছে কোনো একটা র্যান্ডম একটা গ্রহ, যে গ্রহের অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 8। তো আমি একটু দেখি অঙ্কটা মিলানো যায় কিনা। হ্যাঁ তো দেখি, দেখো এইটা এই সূত্র দিয়ে না, এটা হচ্ছে কোন একটি উচ্চতা থেকে, উচ্চতা যেখানে অভিকর্ষজ ত্বরণের মান gh = 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে gm বাই r স্কয়ার। তাহলে এটা আসলে এই সূত্র, এটা সূত্র আছে একটা g × r plus h, ঠিক আছে, এই সূত্র দিয়ে করতে হয় v = g × r plus h, তাহলে হচ্ছে মিলে যাবে আর কি। তাহলে এখান থেকে আমরা লিখবো v স্কয়ার = g × r plus h, g × r plus h। তাহলে এখান থেকে আমরা r plus h এর মান যদি বসাই, r plus h = আসবে v স্কয়ার বাই g। তাহলে h এর মান কত? h এর মান হচ্ছে v স্কয়ার বাই g মাইনাস r, এটা। তাহলে h = v কত? v হচ্ছে 8000 মিটার ডিভাইডেড বাই g কত? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কত? 6.4 × 10⁶। তাহলে এখান থেকে আমরা h = কত পাবো? h = পাবো আমরা উপরে হচ্ছে 8000 স্কয়ার ডিভাইডেড বাই 8 মাইনাস 6.4 × 10⁶। এটা আসবে 1.6 × 10⁶ মিটার, 1.6 × 10⁶ মিটার। তো 1.6 × 10⁶ মিটার, এটাকে আমরা আসলে কি লিখতে পারি? এটাকে আসলে আমরা লিখতে পারি 1600 × 10 কিলোমিটার। তার মানে হচ্ছে 1600 কিলোমিটার। তার মানে 1600 কিলোমিটার উপরে আমাদের এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে, 1600 কিলোমিটার উপরে আমাদের এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে যাই পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত? আচ্ছা, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ দেওয়া আছে, অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত? পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ কি? জি আর্থ, চাঁদে কত? জি মুন। তাহলে এদের অনুপাত বের করতে বলছে। তাহলে এদের অনুপাতটা আমরা যে কিভাবে বের করি দেখো তো। প্রথমে কি, উপরে এমই mm, নিচে হচ্ছে এমই ইন্টু উপরে হচ্ছে আরই, নিচে হচ্ছে rm, ঠিক আছে। এটা তো এখন তোমরা পারো আশা করি। এটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। mm/me সমান কত? দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে চাঁদের ভর পৃথিবীর ভরের কত? 1/81। তাহলে mm/me হচ্ছে 1/81, আর এটা কত? 4 স্কয়ার। তাহলে এটা কত আসবে? 16/81। তাহলে আনসার কত? 16/81, 16/81 ge/gm, ঠিক আছে। তাহলে আমাদের সরি, এটা হচ্ছে gm/ge আসছে, gm/ge আসছে কত? 16/81। তাহলে সুতরাং আমাদের gm ডিভাইডেড বাই ge এটা আসছে আমাদের 16/81। আমাকে বলছে ge/gm কত? তাহলে ge ডিভাইডেড বাই gm, এদের অভিকর্ষজ ত্বরণের অনুপাত আসবে 81/16, অর্থাৎ আনসার হচ্ছে 81:16, 81:16, ঠিক আছে। আরইউ 2015-16 আসছে। তারপরে প্রশ্নে যাই। ভূপৃষ্ঠে ও মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহে জি এর মান কত? আচ্ছা, ঘনত্ব বলে দিছে না, অপর একটি গ্রহে জি এর মান কত? জি এর মান কত? চলো দেখি। তাহলে আমাদের ঘনত্বের সাথে জি এর সম্পর্ক কি? ঘনত্ব ঘনত্ব দিয়ে যদি বের করো তাহলে সূত্রটা কি ছিল মনে আছে? 4/3 পাই রো জি আর, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো জি এর সাথে রো এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আমরা এটাকে দুই ভাবে লিখি। দেখো জি এর জন্য এটা পাইছো, আর অপর গ্রহটা মনে করো লেখো জি প্রাইম। জি প্রাইমের জন্য তাহলে তুমি কি লিখবা? 4/3 পাই রো প্রাইম জি আর লেখো, ঠিক আছে। সবই সেম, শুধুমাত্র রো প্রাইমটা কত? রো প্রাইমটা হচ্ছে রো এর দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি বলছে? আমাকে বলছে অপর একটি গ্রহে জি এর মান কত, মানে জি প্রাইম কত। তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান, সবই যদি হিসাব করো তাহলে সব কাটা যাবে, শুধুমাত্র উপরে থাকবে রো প্রাইম, নিচে থাকবে রো। রো প্রাইম মানে কি? 2 রো, নিচে হচ্ছে রো, কাটাকাটি করলে কত? 2, তার মানে দ্বিগুণ। তার মানে সুতরাং জি প্রাইম সমান 2g, 2g সমান কি? 2.2 × 9.6,
সরি 9.8, যেটা মান হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তার মানে এটা এইভাবে মনে রাখতে পারো যে ঘনত্বর সাথে জি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে আমাদের জি এর সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। হ্যাঁ, জি এর সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আমাদের ঘনত্ব যত গুণ বাড়বে জিও আমার তত গুণ বাড়বে। ঠিক আছে, আবার ঘনত্ব যদি কমে জিও কমবে। তাহলে ঘনত্ব এখানে দ্বিগুণ করছো, তাহলে জিও দ্বিগুণ হবে, আনসার আসবে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তারপরে যাই। তারপরে প্রশ্ন বলছে মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত মনে হবে? হ্যাঁ, অসীম মনে হবে, কারণ মহাকাশে জি এর মান কি? মহাকাশে জি এর মান কত? অভিকর্ষজ ত্বরণের মান কত? 0। মহাকাশে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 0। অভিকর্ষজ ত্বরণ জি এর সাথে আমাদের দোলনকালের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে অভিকর্ষজ ত্বরণের মান 0 সেখানে দোলনকাল হবে অসীম। তারপরে মহাকাশে মহাশূন্যে একজন নভোচারী একটা সরল দোলকের একবার দোলন দেখার আগেই মারা যাবে, কারণ একবার দোলন দিতে তার অসীম সময় লাগবে। অসীম যে কত বছর এটা আসলে আমরা জানি না। ঠিক আছে, তাহলে অসীম লাগবে। তারপরে আসো, পৃথিবীর ব্যাসার্ধ, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ কত? এটা তো মুক্তিবেগের সূত্র, সিম্পল, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে 1.12 × 10⁴ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা এই সূত্র দিয়ে করবা। মুক্তিবেগ v = √2gr, যেহেতু এখানে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এত। বৃহস্পতির মুক্তিবেগ কত? এটাও বৃহস্পতির জন্য v = √2gr দিয়ে করবা, 2gr। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা বৃহস্পতির ভর দেওয়া আছে, তার মানে এটা 2gr না, এটা হয়ে যাবে 2gm/r, 2gm / r। এখানে m এর জায়গায় কি বসাবা? এটা হচ্ছে m, আর কত? এটা হচ্ছে r। ঠিক আছে, তো এই মানগুলো বসাবা। 1.96 × 10⁻27, এটা হচ্ছে m এর মান, এটা হচ্ছে r এর মান। তাহলে হিসাব করলে কত আসে চলো দেখি। 2 × g কত? 6.673 × 10⁻11 ইন্টু m কত? 1.96 × 10⁻27 ডিভাইডেড বাই r কত? 7 × 10⁻7। এটা আসবে 61,130। এত আসে 1.96, 2 × 6.673 × 10⁻11, তারপরে 1.96 × 10⁻27 ইন্টু ডিভাইডেড বাই, ঠিক আছে, 10⁻7। এটা আসবে 61,130। এটা একটু বেশি চলে আসছে, তাই না? আচ্ছা, এটাকে 6.67 দিয়ে করে দেখি তো, হয়তোবা তারা ডাটা 6.67 এর জন্য বসাইছে। 6.67 এটা আমাদের এত মিটার পার সেকেন্ড মুক্তিবেগ। আচ্ছা, এত 61,116 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি 1000 দিয়ে যদি ভাগ করো, বা যেহেতু এখানে 10⁻4 এর হিসাব আছে, তাহলে 10,000 দিয়ে ভাগ করে এটা কত আসবে? 6.1 × 10�4 মিটার পার সেকেন্ড। তো এখানে তো আমাদের এইটা আছে না, 6.02 × 10⁻4 মিটার পার সেকেন্ড। এটা আনসার। ঠিক আছে, 6.02 × 10⁻4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ডাটা হয়তো বা কোনো ভুল আছে, যার কারণে আনসারটা মিলে না। তারপরে দেখি, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে আকর্ষণ বল কত? তারা মহাকর্ষীয় ধ্রুবকের সমান বলে আকর্ষণ করবে। 6.673 × 10⁻11 নিউটন। মেডিকেলের প্রশ্ন চলে আসছে 2022-23। ঠিক আছে, এখন আর ক্যালকুলেটর লাগবে না। একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে আমরা কি বলি? মহাকর্ষীয় ধ্রুবক বলি। মহাকর্ষীয় ধ্রুবক। মেডিকেলের প্রশ্ন এরকমই, মেডিকেলের প্রশ্ন কোনো ম্যাথ নাই। ঠিক আছে, ম্যাথ থাকলেও খুবই ছোট ছোট ম্যাথ। ভূপৃষ্ঠতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? 1000 কিলোমিটার উঁচুতে, তার মানে জি আপ সমান কত? জি আপ সমান হচ্ছে g × r/r+h² 1000 কিলোমিটার উঁচু। তাহলে 1000 কিলোমিটার উঁচুতে আমাদের ভ্যালুটা কত আসবে? এটা দিয়েও করতে পারো, এটা দিয়ে করি, তাহলে এটা দিয়ে করলে কত আসে বলো তো? 9.8 × r এর মান কত? 6400 ডিভাইডেড বাই নিচে কত? 6400 প্লাস 1000 হোল স্কয়ার। তাহলে এটা হিসাব করো, এটা হিসাব করলে আমাদের কত আসে? এটা হিসাব করলে আমাদের আসবে 9.8 ইন্টু আমাদের হচ্ছে 6400 ডিভাইডেড বাই 7400 হোল স্কয়ার, 7.33 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। 7.33 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার আসবে।
ওকে, তারপরে আমরা যদি দেখি, আর বেশি নাই, হ্যাঁ, আর 5-6 মিনিট লাগবে। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কত হবে? মহাকর্ষ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে দূরত্ব অর্ধেক করলে এটা কত? 1/4 হবে, 1/4 হবে। তাহলে দূরত্ব অর্ধেক করছো, আচ্ছা 1/4 না, তার মানে দেখো f সমান 1/r²। এখন দূরত্ব অর্ধেক মানে কি 1/2²। তাহলে 1/2² মানে কি 1/1/4, 1/1/4। তাহলে 1/4 মানে কত বলো তো? 1/4 এটাকে যদি উল্টে দাও তাহলে কত আসবে? 1 × 4, তার মানে হচ্ছে 4 গুণ হবে। দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল 4 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল 4 গুণ বাড়ে, কারণ দূরত্ব কমাইছো, বল বাড়বে। মুক্তিবেগ কত? মুক্তিবেগ VE √, গ্রহের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে পারবা, এটা হচ্ছে 3.8 2gr। এটা আসলে 3.8 মানে কি? এটা মঙ্গল গ্রহ বলছে, তাহলে মঙ্গল গ্রহের জন্য কত? 4.77 কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, আর এর মান কত বসাবা? 6000 এর অর্ধেক, 3000 বসাবা এখানে। 3000 মানে কি 3 × 10⁶ মিটার। চাঁদের মুক্তিবেগ কত? চাঁদের মুক্তিবেগ কত? চাঁদের মুক্তিবেগ যদি বের করতে চাও তাহলে 2gr বের করতে হবে। তাহলে চাঁদের মুক্তিবেগ VE √2gr। তাহলে আমাদের চাঁদের মুক্তিবেগ আমরা যদি বের করি, চাঁদের মুক্তিবেগ হচ্ছে আমাদের কত আসে? চাঁদের ব্যাসার্ধ কত? চাঁদের ব্যাসার্ধ তো জানি না, তাই না? চাঁদের ব্যাসার্ধ আমরা জানি না, তাহলে চাঁদের মুক্তিবেগ কত? চাঁদের মুক্তিবেগ এটা হয়তোবা এটা BDS আসছে না, ডেন্টালে আসছে, BDS আসছে। তাহলে চাঁদের মুক্তিবেগ কত? চাঁদের মুক্তিবেগ V √2gr, V √2gr। চাঁদের আর কত? চাঁদের ব্যাসার্ধ, আচ্ছা 1 মিনিট দাঁড়াও। চাঁদের মুক্তিবেগ এটা আসলে মুখস্থ রাখা উচিত। চাঁদের মুক্তিবেগ হচ্ছে 2.4 কিলোমিটার/সেকেন্ড। হ্যাঁ, কারণ চাঁদের ব্যাসার্ধ, চাঁদের জি হচ্ছে 1.96। ঠিক আছে, বা চাঁদের ব্যাসার্ধ তো আমাদের মনে থাকে না, তাহলে এই কারণে হচ্ছে এটা আমাদের মুখস্থ রাখা উচিত। চাঁদের মুক্তিবেগ হচ্ছে 2.4 কিলোমিটার/সেকেন্ড। কয়েকটা জিনিসের মুক্তিবেগ একটু মনে রাখবা। একটা হচ্ছে VE পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তারপর আরেকটা মনে রাখবা VE মঙ্গল গ্রহের মুক্তিবেগ, মঙ্গল গ্রহের মুক্তিবেগ 4.77 কিলোমিটার/সেকেন্ড। আরেকটা মনে রাখবা তুমি VE চাঁদের মুক্তিবেগ তুমি মনে রাখবা 2.4 কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, 2.4 কিলোমিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা এখন দেখো, কোন স্থানে কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে 75 কেজি, চাঁদেও 75 কেজি, কারণ ভর চেঞ্জ হবে না। এটাও BDS আসছে, ডেন্টালে আসছে 14, 18, 19। পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মানকে আদর্শ মান বলে? 45 ডিগ্রি। ঠিক আছে, মেডিকেল আসছে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ করলে অভিকর্ষ বল কত গুণ হবে? দেখো 4 গুণ মানে কি? F সমানুপাতিক 1/r²। তো 4 গুণ মানে কি বলতো? 4 গুণ মানে হচ্ছে 1/4², তার মানে 1/16 গুণ হবে, 16 ভাগের 1 অংশ হবে, তাহলে 16 ভাগের 1 ভাগ হবে, 16 ভাগের 1 ভাগ হবে। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি পার কেজি হলে কত উচ্চতায় তার ওজন অর্ধেক হবে? কি বলছে এটা? আবার কি এটা আমি বুঝলাম না। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি পার মানে কি? 50 কেজি ওয়েট অথবা 50 নিউটন। আচ্ছা, তার ওজন অর্ধেক মানে অভিকর্ষজ ত্বরণ যেখানে অর্ধেক সেখানে তো ওজন অর্ধেক হবে, তাই না? ওজন অর্ধেক মানে কি? যেখানে অভিকর্ষজ ত্বরণ অর্ধেক হবে সেখানে হচ্ছে আমরা ওজন অর্ধেক পাবো। তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে G/G, উচ্চতাই বলছে, তাহলে G/G সমান হচ্ছে R/R+H²। কোন উচ্চতায়? তাহলে G/G এর মান কত? হাফ, অর্ধেক কত? R/R+H উচ্চতায় হোল²। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা আমরা যদি উল্টে দিই R+H/R সমান এবং রুট করে দিলাম, তাহলে এটাও উল্টে যাবে, এটা হয়ে যাবে √2। তাহলে আমরা এখান থেকে লিখবো H √2 - 1 × R। এই অঙ্কটা আমরা একটু আগে করছি, এই অঙ্ক একটু আগে আমরা করে এটা মান কত পেয়েছিলাম? এটা মান খুব সম্ভবত আমরা পেয়েছিলাম 1600 কিলোমিটার, খুব সম্ভবত পেয়েছিলাম। চলো একটু দেখি, √2 - 1 ইন্টু আমাদের 6400, 2650 কিলোমিটার, 2650.97, তার মানে 2651 কিলোমিটার। আসলে 2651 কিলোমিটার উপরে গেলে তার হচ্ছে ওজন অর্ধেক হবে। ওকে, 2651 কিলোমিটার উপরে গেলে তার ওজন অর্ধেক হবে। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয়, তাদের মহাকর্ষ বল পূর্বের তুলনায় কি হবে? দ্বিগুণ, তার মানে F সমানুপাতিক 1/r²। তো দ্বিগুণ মানে কি 1/2², তার মানে 4 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, তারপর আসলে দেখি তারপরে কি বলছে। দেখো, তারপরে বলছে অভিকর্ষজ ত্বরণ G এর বেলায় সঠিক নয় কোনটি? পৃথিবীর কেন্দ্রে G এর মান 0, এটা তো সঠিক।
অক্ষাংশ বাড়লে জি বাড়ে, হ্যাঁ এটাও সঠিক। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, এটা সঠিক নয়, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। জি পোল, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কে প্রমাণ করছে? বিজ্ঞানী কেপলার, মেডিকেলে আসছে 1314 সালে। নিচে উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে? এটা মনে রাখবে, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল আমাদের ইলেকট্রনকে সবল না, এটা হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বক বল। হ্যাঁ, তাড়িৎ চৌম্বক বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে। আর সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের ভেতর যে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন আর নিউট্রনকে সবল নিউক্লিয় বল। আর ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বক বল।